এদিকে জুমার পর সেনাবাহিনীর ভয়ঙ্কর রূপ প্রকাশ। আজ 21শে ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুন মোড় নিয়েছে। চারদিকে তাণ্ডব ও ডাকা অচল, শিক্ষার্থীদের উপর কঠিন প্রভাব পড়ে শেখ হাসিনার কপাল খুলে, অন্যদিকে ডক্টর ইউনূস ও সমন্বয়কদের কপাল পুড়ে সেনাবাহিনীর এই কার্যক্রমটিতে। তারা এর পেছনে ছিল, এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে, দোষারোপ হচ্ছে। কেউ বলছেন সেনাবাহিনী করেছে। কারণ এই যে দোষারোপের রাজনীতি, চুর গেলে গিয়ে বুদ্ধি বাড়ে, এইসব জিনিস আমরা দেখতে পাচ্ছি। রুখে দাঁড়িয়েছিল ছাত্র সমাজ। ঢাকার রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে। আপনি একটা অযোগ্য বুড়া আপরা একটা হুমড়ি, আপনি একটা গাবুর। আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছেন, আর আপনি ভারতীয় কুত্তার বাচ্চা, ভারতীয় বিশ্বের বাচ্চা, আপনি এর কথার জবাব দিবেন? তো এখন যদি জীবন চলে যায় এটা বোনাস, কোনো সমস্যা নেই। বাট ফ্যাক্ট হচ্ছে এই লড়াইটা আমাদের শেষ করা উচিত, এই আমানত আমাদের রক্ষা করা উচিত, এবং এই দেশটাকে যদি আমরা কাঙ্ক্ষিত জায়গায় নিতে চাই, অন্তত 1 দশক আমাদের ফাইট করতে হবে সকল অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে। ইউনূস মাইন্ডকার চিপায় পড়ে গেছে, গ্রামের ভাষায় বলে মাইন্ডকার চিপা, যে চিপা যে ধরেন একটা চিপার মধ্যে ঢুকার পরে অর্ধেক ঢুকে গেছে, বাকি অর্ধেক ঢুকতে পারতেছে না, আবার বের হইতে পারতেছে না। ইউনূস এরকম একটা চিপায় পড়ছে। সেলফ এক্সিটের জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কথাবার্তা চালাচ্ছে, অনেক সরকার প্রধানের সাথে আলাপ আলোচনা করতেছে, বিভিন্ন মারফতে, কূটনৈতিক মারফতে। টানা 3 ঘন্টা একটি বাসে আপনার ডাকাতি হয়েছে, তারপর আপনার এখানে দর্শন হয়েছে নারীরা। একটি বাসে নাইট কোর্স, একটি বাসের মধ্যে আপনার ডাকাতি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই দেশের জনগণ আর কবে বুঝবে, বা শেখ হাসিনার সময় যে এদেশের জনগণ নিরাপদে সারা রাত্র যে দেশে চলাফেরা করতে পারত, এই ছোট্ট একটা বিষয় মানুষ কবে বুঝবে? আর এই সরকার যে ইতিমধ্যে ব্যর্থ হয়ে গেছে, এটিও বা এই দেশের জনগণ কবে বুঝবে? এখন শুধু যে কোনো দিন, যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে চলেছে। হ্যাঁ, বর্তমানেও বড় ধরনের দুর্ঘটনা হচ্ছে। দর্শক শ্রোতা, আজ 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে রাজপথের মধ্যে অনেক ঘটনা হচ্ছে। শিক্ষার্থীরা আবারও রাজপথে নেমেছে এবং তাদেরকে ভয়ঙ্কর অবস্থা করে। এইসব বিষয়ে পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই। সব কিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। সর্বশেষ শিক্ষার্থীদের কি হয়, এবং অন্যদিকে সেনাবাহিনীকে নিয়ে এবং সেনা প্রধানকে নিয়ে অনেক যে কথা উঠেছে, সেই কথাগুলোরও বিশ্লেষণ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সর্বশেষ কি হয় সবার আলোচনা দেখাবো, সবার সমালোচনা দেখাবো, এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করব এই বিষয়গুলো দেখে। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ রয়েছে, সেইগুলোও কিন্তু আপনারা দেখে যাবেন। আসুন এই নিউজগুলো দেখে আসি। এই মুহূর্তে রাজনীতির মাঠ তোলপাড়। আমরা দেখছি ক্ষমতাকে কেন্দ্র করে বিএনপি, জামাত ইসলাম, চরমোনাই বা আরো যে রাজনৈতিক দলগুলো আছেন, বৈষম্য বিরোধীরা সহ, নানান বাক যুদ্ধ, দলীয় কর্মীদের নানান অ্যাক্টিভিটিস, সকল কিছু মিলিয়ে দেশ এখন একটা অস্থিতিশীল পর্যায়ে আসলে আছে রাজনীতির মাঝে। এর মাঝখানে আজকে বড়সড় একটা অ্যাকশন করে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। ইতিমধ্যে অনেকেই বিষয়টা নিয়ে জানছেন এবং আগামী দিনের জন্য আরো একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন। আর ইউনূসের এই সিদ্ধান্তে আমার মনে হয় রাজনৈতিক দলগুলো সবাই খুশি, বাট ভবিষ্যতের জন্য নসিহত বার্তা আছে প্রশাসনের কর্মকর্তাদের জন্য। দেখেন, একজন ডিসি হওয়া চারটিখানি কথা না। একজন মানুষের কর্মজীবনের প্রধান একটা টার্গেট থাকে, কোন একটা পর্যায়ে তিনি একজন জেলা প্রশাসক হবেন, একজন জেলার গার্জিয়ান হবেন। কিন্তু গার্জিয়ান হয়ে যদি কোনো ধরনের অনৈতিক কাজে জড়ান, তাহলে পানিশমেন্ট কি হবে? আগামী দিনের নির্বাচনগুলোতে যদি কোনো রকম খেলাধুলা করেন, পানিশমেন্ট কি হবে? এক্সাম্পল কিন্তু তৈরি হয়ে গেল। বিগত 3টি সংসদ নির্বাচন 2014, 18 এবং 24, এই 3টা নির্বাচনে দায়িত্বে থাকা 22 জন ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে আজকে সরকার। তারা বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগে অতিরিক্ত সচিব এবং সচিব পদমর্যাদার বিভিন্ন দায়িত্ব পালন করে আসছিলেন। আজকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞাপনে আমরা এই সিদ্ধান্তের কথা দেখলাম। আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেছুর রহমান বলছেন, সম্প্রতি জনপ্রশাসন সংক্রান্ত আপনার একটা নির্দেশনা আসছে। সরকারের পক্ষ থেকে একটা কমিটি গঠন করা হয়েছে, সেখানে 4 জন উপদেষ্টা আছেন। এই কমিটিতে মন্ত্রিপরিষদ সচিবও রয়েছেন, আর তিনি নিজে আপনার সচিবিক দায়িত্বে আছেন। বলা হচ্ছে যে বড় সিদ্ধান্ত হচ্ছে যে
2014, 18 এবং 24 সালের যে বিতর্কিত নির্বাচনে যারা রিটার্নিং কর্মকর্তারা ছিলেন, অর্থাৎ বাংলাদেশের যে জাতীয় নির্বাচনগুলো হয় সেখানে প্রত্যেকটা জেলার যিনি প্রশাসক আছেন, ডিসি, তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তা হয়ে থাকেন। আর সেই রিটার্নিং কর্মকর্তারা নেতিবাচক ভূমিকা রেখেছিল, এটা অস্বীকার করার সুযোগ নেই, কারণ বিশাল কিন্তু একটা ম্যানুপুলেট হয়েছিল। তো এদের মধ্যে ইতিমধ্যে 43 জনকে ওএসডি করা হয়েছে, 43 জন ওএসডি। আর যাদের চাকরির বয়স 25 বছরের কম আর যাদের চাকরির বয়স 25 বছরের বেশি, তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে দিয়েছে সরকার। আজ এরকম 22 জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি করা হয়েছে। বলা হচ্ছে যে যাদের বয়স 25 বছরের কম, তো তাদের বিরুদ্ধে দুদক সহ আরো বিভিন্ন অ্যাক্টিভিটিজও সামনে আসতে যাচ্ছে। সাবেক ডিসিদের বাইরেও অন্যান্য কর্মকর্তাদের বিষয়েও আপনার যাদের নামে দুর্নীতির অভিযোগ আছে অথবা আইনের বাইরে গিয়ে অতিরঞ্জিত কর্মকাণ্ড করেছেন, তারাও চাকরি বিধি অনুযায়ী সাজা পাবেন। তো আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারছি যে আপনার আওয়ামী লীগকে মাঠে রাখতে বা ক্ষমতায় রাখতে সরকারের যে ডিপার্টমেন্টগুলো কাজ করেছে, ইভেন সরকার পতনের পর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যারা এখনো আধিষ্ঠ আছেন তাদের তালিকা করা হচ্ছে। ইভেন তাদেরকে বেছে বেছে আউট অফ মার্কেট করে দেওয়া হবে। আর এতে অনেক ডিসিদের মধ্যে ভয়ও কিন্তু ঢুকে গেছে। তবে এটা একদিকে ভালো। আমি কেন ভালো মনে করি দেখেন, আগামী দিনে যে নির্বাচনগুলো হবে, সরকার কিন্তু ডক্টর ইউনূস তো একা না, শেখ হাসিনা একা না, সরকারের বিভিন্ন হাত পা আছে। হাত পা গুলোর মধ্যে প্রধান কিছু হাত পা হচ্ছে ডিসিরা, উপজেলা কর্মকর্তারা, ইউএনওরা। তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায়, টাকা পয়সার লোভে নির্বাচনকে ম্যানুপুলেট করে, তাহলে এই দেশে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না। এটা আগামী দিনের জন্য একটা কঠিন সবক হিসাবে রইল। একজন ছাত্রের উপরে ছাত্র শিবির যে তাণ্ডব চালিয়েছে, সেটা এখন বেশ আলোচনার বিষয়বস্তু। এ ধরনের ঘটনা শিবিরের ইতিহাসে নেই তা না, অনেক আছে, অনেক আছে। গত বেশ কয়েক বছরে তারা খুবই চাপের মধ্যে ছিল, তাদের বিভিন্ন জায়গায় দখলদারিত্বের স্কোপ ছিল না বলে তারা এই কাজগুলো হয়তো করে উঠতে পারেনি। কিন্তু ছাত্র শিবির, আমি রিপিট করছি, খুব বেশি আলাদা অন্যান্য ছাত্র সংগঠনের মতো তুলনায় নয়। ছাত্র দল বা ছাত্রলীগ যেরকম দখলদারিত্বের চেষ্টা করেছে, প্রতিপক্ষের ওপরে বিভিন্ন সময় বিভিন্ন রকম হামলা করেছে, ছাত্র শিবির একেবারেই আলাদা কিছু নয়। তাদের দখলদারিত্ব বজায় রাখার জন্য 90s এবং 2000-এর পরও আর্লি 2000s-এও বহু জায়গায় একই রকমের ঘটনা তারা ঘটিয়েছে। সুতরাং নামের সাথে ইসলামী থাকা ডাজন্ট নেসেসারিলি মিন তারা খুব ইসলাম মেনে চলে। যাই হোক, এমসি কলেজে যা হয়েছে, এখন কেউ প্রতিবাদ করতেই পারে এবং অনিবার্যভাবে আমার কমেন্ট বক্সে গালিগালাজ শুরু হয়ে যাবে। এটা নিয়ে আমি একদিন আলাদাভাবে কথা বলবো, আমার গালি দেওয়ার সমস্যা নেই। কিন্তু শিবির গালি দিচ্ছে, শিবিরের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে কিছু বললেই গালি দেওয়া হচ্ছে, সেটা নিয়ে কিছু বক্তব্য আছে, সেটা নিয়ে আসবো। এমসি কলেজে কি হয়েছে? এমসি কলেজের ব্যাপারটা এইরকম, আমি একটু পড়ি, খুব বিস্তারিতভাবে এসছে অনেক জায়গায়, একটু পড়ে রাখা দরকার আছে। কুয়েটের সংঘর্ষের ঘটনায় প্রকাশিত একটি নিউজে কমেন্ট করেছিলেন সিলেট এমসি কলেজ ইংরেজি বিভাগের 3য় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। সেই ঘটনায় তার উপরে হামলা হয়েছে। শিবিরের হামলা গুরুতর আহত। রিয়াদ ছিলেন জুলাই বিপ্লবের সক্রিয় কর্মী। আমি দৈনিক ইনকিলাব থেকে পড়ছি। এছাড়া আঞ্জুমানে তালমিজে ইসলামীর একজন দায়িত্বশীল তিনি। তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে। মাথা, পিঠ ও ডান পায়ে কয়েক জায়গায় জখম হয়েছে। এমনকি ধারালো অস্ত্র দিয়ে পায়ের রক কাটার চেষ্টা করা হয়েছিল বলে জানানো হয়। এক পর্যায়ে তাকে টেনে হিচড়ে রুমের বাইরে রেখে চলে যায় হামলাকারী শিবির নেতাকর্মীরা। তারপরে তাদের এবং তার রুমমেট জুনেদের মোবাইল ফোন ও মানি ব্যাগ কেড়ে নিয়ে চলে যায়। ব্যাপারটা এইরকম। মিজানুর রহমান রিয়াদ বলছেন তিনি প্রথম ব্লকের 101 হলের 101 নম্বর কক্ষের বৈধ আবাসিক শিক্ষার্থী। তার রুমমেট জুনেদ বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। উনি বলেন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন, এই সময় দরজায় আঘাত হয়। এই সময় এমসি কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারি জওহর লুকমান মুন্নার নেতৃত্বে 10-12 জন শিবির কর্মী রুমে ঢুকে লাথি দিয়ে বিছানা থেকে নিচে ফেলে দেয় রিয়াদকে। তাকে জিজ্ঞেস করেন, কুয়েটের ঘটনায় তুই শিবিরকে নিয়ে কি লিখেছিস? কোনো উত্তরে তোয়াক্কা না করে তাকে চট থাপ্পড় লাথি ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে পাশের রুম থেকে রড নিয়ে রুমে প্রবেশ করেন নাজমুল ও সালমান, সবার নাম যিনি ভুক্তভোগী, যিনি আহত, তিনি বলেছেন। রিয়াদের রুমমেট জুনেদ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়, রড দিয়ে পেটানো হতে থাকে। এক পর্যায়ে শিবির কর্মী, জায়গাটা ইন্টারেস্টিং, আদনান বলেন তুই পরে যে অপবাদ দিবি আগেই সেটি করে নে, এই বলে ধারালো অস্ত্র দিয়ে পায়ের রক কাটার চেষ্টা করে। এ সময় বাইরে থাকা জুনেদের আত্মচিৎকারে ছাত্রাবাসের শিক্ষার্থী ও কর্মচারীরা জড়ো হন। শিবিরের নেতাকর্মীরা রক্তাবস্থায় তাকে বাইরে টেনে ফেলে রেখে চলে যায়। তারপরে যা যা ঘটেছে আমরা বুঝতে পারি। বিভিন্ন বিবৃতি, পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে। শিবির, কেন্দ্রীয় শিবির যা করেছে সেটা তাদের একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিতে আমি একটু পড়তে চাই, উইচ ইজ ইন্টারেস্টিং। করারই কথা ছিল এবং এর চেয়ে আলাদা কিছু হবে তা মনে করিনি।
ওনারা বলছেন সিলেট এমসি কলেজের ঘটনায় কোনো তদন্ত ব্যতীত ইসলামী ছাত্র শিবিরকে জড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে তথ্য প্রচারের প্রতিবাদ। তারা বলছেন একটা ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে ভিত্তিহীন তথ্য প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। আমি তাদের অফিসিয়াল ফেসবুক থেকে পড়ছি। তারা যৌথ বিবৃতিতে বলেন, এমসি কলেজে মানে প্রশাসনের উদ্যোগে বইমেলার হচ্ছে এখানে 24-এর গণ অভ্যুত্থানে নিহত শহীদ রুদ্র সেনের নামে ছাত্র শিবিরের একটা প্রশাসন স্টল রয়েছে। নেতৃবৃন্দ সারাদিন ওখানেই ছিল বলছেন। সেখানে কর্মী ও বাংলাদেশ আঞ্জুমানে তালমিজের কর্মীদের মধ্যে যে ঘটনা ঘটেছে তার সাথে শিবিরের সম্পৃক্ততা রয়েছে। তারা দাবি করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী ও বাংলাদেশ আঞ্জুমানে তালমিজের কর্মীর মধ্যে যে ঘটনা ঘটেছে, মানে এই দুই গ্রুপের মধ্যে ঘটনা ঘটেছে বলে তারা দাবি করছে, ওখানে শিবির নেই। তিনি বলছেন, তাৎক্ষণিক অনুসন্ধানে আমরা জানতে পেরেছি যে ব্যক্তি আহত অবস্থায় ছাত্র শিবিরের উপর অভিযোগ উত্থাপন করেছেন পূর্ব থেকেই নিষিদ্ধ ছাত্রলীগ। এই জায়গাটা খুব ভয়ঙ্কর। ছাত্রলীগকে সহযোগিতা ও তথ্য সরবরাহের ব্যাপারে তার বিরুদ্ধে কলেজ হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ রয়েছে। এই প্রেক্ষিতে কয়েকজন শিক্ষার্থী তার সাথে আলাপের জন্য হোস্টেলের নির্দিষ্ট ব্লকে তার রুমে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে আঘাতের ঘটনা 2 জন আহত হয়। কিন্তু এই ঘটনাকে ছাত্র শিবিরের সাথে জড়িয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। তার মানে একজন মানুষ যিনি আহত হয়েছেন, ক্রসফায়ারের মতো ঘটনা। ক্রসফায়ারের ক্ষেত্রে হত্যা করে গল্প হয়, তারপর বলা হয় তার নামে এতগুলো মামলা আছে, এখানে অস্ত্র পাওয়া গেছে, এখানে ধারালো অস্ত্র, বন্দুক, গুলি পাওয়া গেছে। ঠিক একই রকম ব্যাপার, ছাত্রলীগের সাথে তার সহযোগিতা এবং তথ্য সরবরাহ করা হয়, একটু অপরাধ তাকে দিয়ে দেওয়া হলো, তার জন্য অন্যরা গিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে তারা বলতে চাচ্ছেন। এরপর যেটা হয় আর কি, তারা অনেক ভালো ইত্যাদি ইত্যাদি, মানে তাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা করা হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, অপতৎপরতা চালানো হচ্ছে। এসব খুবই প্রেডিক্টেবল ধরনের ব্যাপার, খুবই প্রেডিক্টেবল ধরনের ব্যাপার। আমরা খেয়াল করব এটা যে এই দফায় হয়নি তা না। আমি 26 সেপ্টেম্বর 2024 চট্টগ্রাম কলেজে শিবিরের হামলা ছাত্র দলের 9-10 নেতাকর্মী আহত। এখানে আমি একটু পড়ি, চট্টগ্রাম কলেজে শিবিরের হামলা ছাত্র দলের অন্তত 10 নেতাকর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ও বিকালে কলেজ ক্যাম্পাসের ভেতরে ও বাইরে 2 দফায় হামলার সময় কয়েকজন ছুরিকাহত হয়েছেন। এক ছাত্রদল কর্মীকে মারধর করেছিল শিবির, তার প্রতিবাদ করতে ছাত্রদলের লোকজন গিয়ে প্রিন্সিপালের কাছে গেছেন। এই খবর পেয়ে শিবির যে কেন প্রিন্সিপালের কাছে যাবে সেটার জন্য তারা পরে বেরোনোর পর তাদেরকে ধরে হামলা করে। যথারীতি এই হামলার ব্যাপারেও তারা তাদের কোনো দায় আছে বলে স্বীকার করেনি। যে জায়গাটা একটু যেতে চাই, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে ছাত্র শিবির, মানে তাদের স্টেটমেন্টটা আমরা যদি কেন্দ্রীয় স্টেটমেন্টটা যদি দেখি, মানে শুরুতেই সরে যাওয়া, শুরুতেই দায় অস্বীকার। আমি একদম এটা আওয়ামী লীগের চরিত্রের মধ্যে দেখেছি। এবং এটা দেখা না, মানে আওয়ামী লীগকে তো অনেকে, আপনাদের যারা শুনছেন তাদের অনেকের চাইতে আওয়ামী লীগের টপ অনেক নেতাকে আমি অনেক কাছ থেকে দেখেছি, দীর্ঘদিন, বছরের পর বছর পাশাপাশি বসে টক শো করেছি। সো তাদের কথা না আমার খুব পরিষ্কারভাবে জানা আছে, মনে আছে। বহু জায়গায় এই যে তদন্ত ছাড়া কথা বলা হচ্ছে, না জেনে কথা বলা হচ্ছে, মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে, একদম এগুলো আওয়ামী লীগের কথা। তার মানেটা ব্যাপারটা এরকম দাঁড়ালো, পুলিশি তদন্ত ছাড়া, আচ্ছা তদন্ত হলো, তারপরে দেখেন আমি শিবিরকে যুক্তি শিখিয়ে দিতে পারি, ধরে নিলাম তদন্ত হলো, চার্জশিট হলো, তারপর শিবির কি বলতে পারে, ওর কি বিচার হয়েছে? বিচার শেষ হওয়ার আগে কি কাউকে দোষী বলা যায়? কারণ চার্জশিটে যদি দোষী বলা যায় তাহলে তার বিচার হওয়ার কথা ছিল না। এবং বহু সময় আদালতে গেলে চার্জশিট গৃহীত হয় না, এবং চার্জশিট গৃহীত হলেও পরে বিচারের পর দেখা যায় চার্জশিটের উল্টো ফল হয়েছে হয়তো। আচ্ছা, লোয়ার জুডিশিয়ারিতে রায় হলো, এরপর তো আপিল আছে, তার মানে আপিল বিভাগের রায়ের আগ পর্যন্ত কাউকে নিয়ে আর কোনো কথা বলা যাবে না। শিবিরের যুক্তিটা, তাদের কেন্দ্রীয় শিবিরের যুক্তিটা এইরকম। অথচ হতে পারতো তারা এটাকে কগনিজেন্সে নিতে পারতেন, নিয়ে তারা তাদের জায়গা থেকে এটা দেখতে পারতেন, এবং যাদের যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে, যেটা আমরা অন্তত বিএনপির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে দেখেছি, বিএনপি তার মধ্য এবং নিম্ন পর্যায়ের কিছু মানুষজনের নানা রকম অপরাধে জড়িয়ে পড়া, চাঁদাবাজি, দখলদারিত্ব, এগুলো কগনিজেন্সে নিয়ে 1000-2 মানুষকে বহিষ্কার করেছে। ইভেন সম্প্রতি কুয়েটে যে ঘটনা ঘটেছে সেখানে একজন নেতাকেও তারা বহিষ্কার করেছেন। একই রকম ঘটনা শিবিরের জায়গা থেকে হতে পারতো, হলে অন্তত এটুকু মনে হতো যে তারা এটাকে ওন করছেন না। কিন্তু এখন মনে হলো যে এই অন্যায় অপরাধকে তারা ওন করছেন। নট অনলি দ্যাট, একজন ভিকটিমকে তারা স্টিগমাটাইজ করার চেষ্টা করছেন, তার সাথে ছাত্র লীগের যোগাযোগ আছে এবং তিনি ছাত্রলীগকে তথ্য সরবরাহ করেন। কেন্দ্রীয় শিবিরের সাধারণ সম্পাদক এবং সভাপতি এই কথাটা বলছেন। একজন মানুষকে হামলার জন্য জায়েজ করে তোলা, শিবির অপবাদ দিয়ে শিবিরের সাথে যুক্ত আছে বলে যেমন আবরার ফাহাদকে পিটিয়ে মারা হয়েছিল, আবরার ফাহাদের কথাও আসলে স্মরণ করিয়ে দেয়। এখানে ছাত্রলীগের সাথে যোগসাজশ আছে বলে তাকে পেটানো যাবে, তাকে তার রক কেটে দেওয়া যাবে, সেটাকে তারা এক ধরনের এন্ডোর্স করছেন। মজার ব্যাপার, তাত্ত্বিকভাবে বলছি, ছাত্রলীগ হয়েও যদি কোনো সাধারণ ছাত্র একজনকে পেটাতে যায় এবং পিটিয়ে তাকে হসপিটালে ভর্তি হওয়ার মতো পেটায়, সেটাও গর্হিত অন্যায়। সেটাকেও তার ছাত্রলীগের সাথে যোগসাজশ বা তথ্য পাচারে নিয়ে মেলানো হাস্যকর ব্যাপার। এটা হতে পারে না, শিবিরকে মনে রাখতে হবে। ব্রেকিং নিউজ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকারকে, ডক্টর ইউনূসকে এবং আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দল আছে, এই দলটাকে ডিরেক্ট আপনার হুমকি দেন কিংবা ভরে দেওয়ার একটা ঘোষণা দিলেন আপনার ডাকসুর সাবেক বিপি। তিনি হঠাৎ করে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে আপনার দল আছে সেই দলটাকে জায়গা মতো ভরে দেওয়ার কেন কথা বললেন? দর্শক বন্ধু একটু খেয়াল করবেন, বিপিনুরের বক্তব্যটি আমি আপনাদেরকে একটু বলতেছি। সেটি হচ্ছে তিনি বলেন যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে আমাদের বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে এবং এই নির্বাচনের আপনার কেন্দ্র করে কিংবা নির্বাচনকে রেখে সামনে রেখে অন্তর্বর্তীকালে সরকারের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা একটা আপনার দরখাস্ত রাখে। সেটি হচ্ছে আমাদের তো ওই ধরনের কোনো সাপোর্ট নাই কিংবা বাংলাদেশে আনাচে কানাচে ওই ধরনের কোনো প্রার্থীও নাই। অতএব আপনারা বা এই অন্তর্বর্তীকালে সরকার যদি এই বৈষম্য বিরোধীদের আসলে যে দলটা আছে এই দলটাকে যদি সহায়তা করে, মানে কি নির্বাচনের ক্ষেত্রে যদি সহায়তা করে তাহলে কি আমরা অনেক উপকৃত হব। অন্যদিকে আমাদের যে বিজয়টা বা এই সরকার যদি আমাদেরকে সহায়তা করে তাহলে সামনে যে বৈষম্য বিরোধী যে সরকার কিংবা দল আসতেছে এতে করে আমাদের বিজয়টা আমরা ধরে রাখার একটা কি সুযোগ পাবো ইনশাল্লাহ দীর্ঘমেয়াদী ভাবে। আশা করি সরকার আমাদের নিরাশ করবেন না। এটি হচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের বক্তব্য। আর এই বক্তব্য কি আপনার বিপিনুর বলে সেই বক্তব্যের আপনার যে উত্তরটা ডক্টর ইউনূস দেন, তিনি বলেন যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে যে সামনে নির্বাচনটা আসতে যাচ্ছে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী দল কিংবা আপনার বিপিনুরের দল, জামাত শিবির, হিজবুত তাহরির কিংবা আদার্স আপনার বিএনপি সহ যে দলগুলো আছে এরা কি সমানভাবে পাবে, কিন্তু এদের থেকে এক স্টেপ আপনার বেশি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদেরকে। বুঝেন? তিনি আরো বলেন যে পুলিশ প্রশাসন এবং আইনত যতটুকু কেন্দ্রীয় কিংবা আপনার ভোট কেন্দ্রে যতটুকু সহায়তা দরকার অতটুকু বা এর থেকেও বেশি সহায়তা করার চেষ্টা করব এই অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের দলকে। এখন এই বক্তব্যকে কেন্দ্র করেই আপনার বিপিনুরের কথা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের যে দলটা কিংবা এই অন্তর্বর্তীকালে সরকারের অধীনে নির্বাচনটা কতটুকু সূক্ষ্ম হতে পারে এটা আমাদের কি আর বুঝতে বাকি নেই। মানে বিপিনুরের বক্তব্য হচ্ছে যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে বা এই সরকার যদি বলে তারা নিজেরাই একটা দল গঠিত করবে, ওকে কোনো সমস্যা নেই, গণতান্ত্রিক দেশ সবাই করতে পারে, কিন্তু এই সরকার বলে যে আমার দলকে আমরা নিজেরাই প্রমোট করবো কিংবা যতটুকু আইনতভাবে ভোট কেন্দ্রে যতটুকু সহায়তা দেওয়া দরকার এর থেকে বেশি দেওয়ার বা আমরা ট্রাই করব। আপনি বুঝতে পারেন? হ্যাঁ, বিপিনুর তিনি আরো বলেন যে ফ্যাসিস্টদের আমলে ঠিক একইভাবে কিংবা আওয়ামী ফ্যাসিস্টদের আমলে ঠিক একই নির্বাচন হচ্ছে। তাহলে আওয়ামী ফ্যাসিস্ট আর এই অন্তর্বর্তীকালে সরকারের ভিতরে পার্থক্যটা কোথায়? আমরা দাবি জানাচ্ছি যে আমরা পার্থক্যটা দেখতে চাই। আমরা আরো দাবি জানাচ্ছি যে আওয়ামী ফ্যাসিস্টদের আমলে যে একতরফা নির্বাচন হয়ে গেছে, অন্তর্বর্তীকালে সরকার কি সেই পথেই হাঁটতেছে না? এটা হচ্ছে বিপিনুরের কথা। আচ্ছা, এখানে আমি একটা লাইন যোগ করতে চাই, সেটি হচ্ছে বিপিনুর ভাই আপনি বললেন যে ফ্যাসিস্ট কিংবা আওয়ামী ফ্যাসিস্টদের আমলে, ওকে আমি মেনে নিলাম যে শেখ হাসিনা ফ্যাসিস্ট কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট না। হ্যাঁ, মেনে নিলাম যে শেখ হাসিনা ফ্যাসিস্ট। শেখ হাসিনার আমলে হ্যাঁ এইভাবে নির্বাচন হয়েছে, আমি 10 বছরের কথা বলবো না, লাস্ট 5 ইয়ার্স। ওকে, তাহলে আপনি যেহেতু ফ্যাসিস্ট, শেখ হাসিনা ফ্যাসিস্ট, মানে শেখ হাসিনার আপনার দেখানো পথে ডক্টর ইউনূসও হাঁটতেছে কিংবা এই সমন্বয়কারীরাও হাঁটতেছে, তাহলে আওয়ামী লীগ যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়ে থাকে, বিপিনুর আপনি এই অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনূসকে কেন ফ্যাসিস্ট বললেন না? কারণ একই পথে তো হাঁটতেছে, আপনি বলেন, মানে আপনার নিজের মুখের কথা কিংবা আপনার স্ট্যাটাসের কথা, তাহলে আপনি কেন বললেন না বলেন? আমার প্রশ্ন, আপনি কি ভয় পান? বিপিনুর ভাই আপনি কি ভয় পান? বা কোনোভাবে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালে সরকার ডেভিল হান্ট নামে যে আপনার একটা ঈদ চালাইতেছে সার্চ, তো এটার ভিতরে যাতে আপনি কিংবা আপনার দলের যে মাথাগুলো আছে এরা যাতে এসে না পড়ে কিংবা আপনি যাতে কোনোভাবে আপনার নির্বাচন থেকে ছিটকে না যান, কিংবা ডক্টর ইউনূসের বিশেষভাবে একটা যে দৃষ্টিভঙ্গি আপনার দলের দিকে
সেটার দিক থেকে আপনি জানেন ছিটকে না যান, এটার জন্য কি আপনি ভয়ে বললেন না বিপিনুর? কারণ আপনার নিজের মুখের কথা একই পথে হাঁটতেছে, অতএব আপনার তো ডিরেক্ট এভাবে বলার প্রয়োজন ছিল আওয়ামী ফ্যাসিস্ট আর ডক্টর অন্তর্বর্তীকালের সরকারের যে সরকার আছে ডক্টর ইউনূস তিনিও ফ্যাসিস্ট, বা তাদের যে অনুসারী উপদেষ্টা সমন্বয় যে বাজার আছে এরাও কি ফ্যাসিস্ট, যেহেতু শেখ হাসিনার দেখানো পথেই হাঁটতেছে। আমার তো আসলে এরকমই লজিকটা বা আপনার উত্তরটা আশা করছিলাম আমি। কিন্তু বিপিনুর ভাই আপনি কিন্তু হতাশ করলেন, আপনি বারবার হতাশ করেন। হ্যাঁ, আপনি এভাবে কেন পল্টি নেন এটা আমার দর্শক বন্ধুরা জানতে চায়। তবে যাই হোক, আপনি বলছেন যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, কিংবা আমরা এটাকে মেনে নিব না যদি এই সরকার নিরপেক্ষভাবে আপনার নির্বাচনের ব্যবস্থা না করে। আপনি মানেন বা না মানেন আমি বলতে চাই সেটাতে আসলে যায় আসে না। তবে ডক্টর ইউনূসের 12টা আপনার এই অন্তর্বর্তীকালের সরকারের আগেই হয়ে যাবে। কেমন? এমনও দেখতে পারেন যে এই অন্তর্বর্তীকালে সরকার নাও থাকতে পারে। আমেরিকা থেকে যেই বাম্বুগুলো আসতেছে ব্রাইডেন কিংবা এই অন্তর্বর্তীকালে ডক্টর ইউনূস তিনি যেই আপনার এই অরাজকতা সৃষ্টি কিংবা এই আন্দোলনের পিছনে তিনি হচ্ছে সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। তো আমেরিকার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বাংলাদেশের নির্বাচনের আগে একটি বাম্বু আসতেছে, দেখতে পারবেন অচিরেই। তো যাই হোক, এই অন্তর্বর্তীকালে সরকারের আমলে নির্বাচন হলে কতটুকু আসলে সূক্ষ্ম হতে পারে এটা কিন্তু আমরা সবাই কিন্তু বুঝে গেছি। আর এই সরকারের অধীনে নির্বাচন হলে আমার মনে হয় না বাংলাদেশের জনগণ ভোট দিতে যাবে, আমার মনে হয় না। আই হোপ। মিঠুন চক্রবর্তীর একটা ছবি দেখছিলাম, একটা ডায়লগ ছিল, সালাম মারবো এখানে লাস্ট পর্বে শ্মশানে। আমাদের আজকের ভিডিও অনেকটা এরকম। ছাত্র রাজনীতির মাঠ অনেকটা জমে উঠেছে। দেশব্যাপী নিজের দলের কর্মীদের জন্য নেতাদের ভ্রাতৃত্ব, তারপর বাংলাদেশের কোনো অঞ্চলে শিবিরের কোনো একটা ছেলের গায়ে হাত উঠলে সেটা বাংলাদেশের শিবির একটা যোগ হয়ে যাচ্ছে। ছাত্র দলের কোনো একটা নেতার গায়ে হাত তুললে পুরো বাংলাদেশের ছাত্রদল একজোট হয়ে যাচ্ছে। আর এই খেলায় সর্বশেষ ছাত্র দলের বিরুদ্ধে এক ভয়ঙ্কর অভিযোগ যে গতকালকে আমরা দেখছিলাম শিবির একজনকে মারছে, এবার হচ্ছে টঙ্গীতে শিবির নেতাকে কুপিয়েছে ছাত্র দলের নেতাকর্মীরা। গাজীপুরের টঙ্গীতে ছাত্র শিবিরের এক নেতার উপর ছাত্রদল কর্মীদের নগ্ন হামলার অভিযোগ উঠেছে। বলা হচ্ছে যে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মানে কুয়েটের ঘটনা নিয়ে কিন্তু সারা বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটছে। এই ঘটনায় একটা ফেসবুক পোস্ট দিয়েছিল এই শিবিরের নেতা, আর এই ঘটনায় বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। ঘটনাটি ঘটছে কোথায়? গতকালকে সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাধীন বাঁশপট্টি এলাকাতে। আহত শিক্ষার্থীর নাম ফজলে রাব্বি, তিনি তামিরুল মিল্লাত কওমি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং মাদ্রাসাটির একটি ওয়ার্ডের ছাত্র শিবিরের সভাপতি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছে যে কুয়েটে ছাত্রদলের হামলার নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিল এই ফজলে রাব্বি। এর জের ধরে ছাত্রদল কর্মী পরিচয়ে ভুইয়া মামুন তাকে ডেকে নিয়ে যান। পরে আগে থেকে উৎপাতে থাকা কয়েকজন ছাত্রদলের নেতাকর্মী ফজলে রাব্বিকে লাঠি সোটা ধারালো অস্ত্র দিয়ে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। আর এই ঘটনার পরপরই আপনার মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী প্রধান ফটকের সামনে তারা বিক্ষোভ করেছে। পরে তারা রাজপথে নেমে আসেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে স্লোগান দিয়েছেন। অপরদিকে এই অভিযোগকে অস্বীকার করেছেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক, ওনার নাম হচ্ছে মাহমুদুল হাসান। তিনি বলছেন যে মিরন মানে মাহমুদুল হাসান মিরন যে ভুইয়া মামুন নামে ছাত্রদলে কেউ আছে আমি আসলে জানি না। আমার দৃঢ় বিশ্বাস ছাত্রদলের কোন নেতাকর্মী এই ঘটনার সঙ্গে জড়িত নয়, তবুও বিষয়টি আমরা গভীরভাবে খতিয়ে দেখছি। যদি থাকে তাহলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব। আর ওসি সাহেব বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, কাউকে আটক করা হয়নি, আইনগত ব্যবস্থা নেওয়া হবে যদি মানে আপনার সঠিক অভিযোগ পাওয়া যায়। এবার এই যে ঘটনাগুলো আমরা
ভেতরে আপনাদেরকে ছবিটা দেখাইতে পারি নাই, বাট থাম্বনেলে দেখিয়েছি। ফজলে রাব্বির আপনার পুরো শরীর বিভিন্ন স্থানে তার আঘাত করেছে। আর এখানে তার পোস্ট ছিল যে কুয়েট থেকে চোখ ফেরাতে সিলেটের ঘটনায় ছাত্র শিবিরকে জড়িয়ে অব্যাহত মিথ্যাচারের পর এবার তামিরুল মিল্লাতে শিবিরের ওয়ার্ড সভাপতিকে কুপিয়েছে ছাত্রদল। কে লিখেছেন? সাদিক কায়েম। তো নানান আলোচনা আমরা দেখছি, আসলে এগুলো শেষ হবে কোথায়? সাদিকের বক্তব্য যে শিবির কোপানো জায়েজ, আপনার আমলের জন্য দিনব্যাপী গ্রাউন্ড তৈরি, আমরা এর তীব্র নিন্দা জানাই। আর কুয়েটের ঘটনায় শিবিরকে দায় দিতে না পারার বদলা নিতেই কি মিথ্যাচার? আসলে কি বলবো বলেন? যারা বিএনপির রাজনীতি করেন না, মানে এনটি বিএনপি যে রাজনৈতিক দলগুলো আছে, এর মাঝখানে জামাত ইসলাম, ভিপি নুরের গণ অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আর আওয়ামী লীগ তো মাঠে নাই, চরমোনাই, হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের প্রত্যেকের বক্তব্যের একটা মোটা কথা হচ্ছে বিএনপির মাথা আউলাই গেছে ক্ষমতা গ্রহণের জন্য। কেন? মূল একটা আলোচনা কিন্তু সামনে চলে আসছে, যেটা সরকারের সাথে শুধুমাত্র বিএনপিরই কনফ্লিক্ট, আর বাকি সব দল তারা এক পাত্রে আছে। সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে। এ নিয়ে বিএনপি ছাড়া সবগুলো দল কিন্তু একটা পাল্লিতেই অবস্থান করছে। বাট বিএনপি যেহেতু একটা বড় দল, শক্তিশালী দল, সো তাদের পাল্লিটা বিপরীতে সবার পাল্লিটা আসলে কোন দিকে ভারী হবে সেটা এখন বোঝার বিষয়। অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূস একজন কি বলা হয় যে আপনার অক্ষম সরকার প্রধান হিসাবে দেখছে বিএনপি। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বেশ কিছু বক্তব্য দিয়েছেন, যেগুলো নিয়ে পাল্টা কাউন্টার হচ্ছে। জাতীয় নাগরিক কমিটির একজন মুখপাত্র সামান্তা শারমিন তিনি বলছিলেন 15 বছর যাবৎ যে ক্ষুধা জৈমা আছে, সেই ক্ষুধা নিবারণের জন্য অলরেডি পাগল হয়ে গেছে বিএনপি। বাট বিএনপি বলছে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোন অন্তর্বর্তীকালীন সরকারের নেই। একটা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন, কিন্তু এই সরকারের ক্ষমতা শেখ হাসিনার পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে আপনার ধাবিত করতে হলে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এর বাইরে সরকারের আর কিছু করার ক্ষমতা নেই। এখন আমির খসরু সাহেব যখন এই কথা বলছেন, নিশ্চয়ই সংবিধান এবং রীতিনীতি মেনেই তিনি এই তথ্যটা জনগণের সামনে দিয়েছেন। অপরদিকে আমরা দেখছি যে বিএনপির আরো একজন অগ্নি নেত্রী, ওনার নাম হচ্ছে সেলিমা রহমান, খুবই প্রভাবশালী একজন নেত্রী, তিনি আবার খুবই গরম বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় সরকার নির্বাচন, একদল বলছে নির্বাচন। আপনাদের তো স্থানীয় সরকার নির্বাচন করার দায়িত্ব না, আপনারা এটা করতেও পারেন না। জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে, সেই অনুযায়ী জাতীয় নির্বাচনের আগে অন্য কোন নির্বাচন বিএনপি হতে দেবে না, স্পষ্ট। তাহলে কি সরকারকে ঠকে দেবে, নির্বাচনকে রুখে দেবে? দেবে তো দেবে, কিভাবে দেবে? রাজপথে নেমে আন্দোলন করবে, তাহলে তো বৈষম্য বিরোধীরা মাঠে নামবে, জামাত মাঠে নামবে, হেফাজত, চরমোনাই, ইসলামী আন্দোলন, ভিপি নুরের দল, জাতীয় নাগরিক কমিটি, ব্লা 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 মাঠে নামবে। তাদের সাথে মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। তো কিভাবে আসলে রুখে দেবে? এখন এই নির্বাচন নিয়ে যে অবস্থানটা বিএনপি এবং অন্যদের সাথে কনফ্লিক্ট আছে, কেউ কেউ বলছেন বিএনপির মাথা উলাই গেছে, ভাই এরা পাগল হয়ে গেছে, কোন সময় ক্ষমতায় যাবে, যাইয়া তারপর অনেক কিছু করবে, 15 বছরের ক্ষুধা মিটাবে। এগুলো আমার কথা না, বিভিন্ন জায়গা থেকে যে বক্তব্যগুলো আসছে। বাট বিএনপির বক্তব্য যে না, এদেশে সংস্কারের প্রথম ধাপ জিয়াউর রহমান শুরু করছেন, আর সংস্কার নিয়ে এখন যে কথাগুলো হচ্ছে এগুলো আরো বেশ কয়েক বছর আগে বিএনপি 18 দফা, তারপর হচ্ছে 26 দফা, সর্বশেষ 31 দফা, তারাই সংস্কারের দাবি দিয়েছে। সো তাদের হাতে ক্ষমতা হোক, অন্যের হাতে ক্ষমতা হোক, নির্বাচন দিয়ে দেন, জাতীয় নির্বাচন। যারাই পাশ করবে তারা এসা আপনারা যেখান পর্যন্ত সংস্কার করছেন এরপরে সংস্কার করবেন। আর আপনারা কি সংস্কার করতেছেন? মানুষের পেটে ভাত নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির মানে হিসাব নিকাশ নাই, আসলে আপনারা করতেছেন কি? সুতরাং এগুলা সংস্কারের নাম দিয়ে ক্ষমতায় টিকে থাকার চিন্তা ভাবনা বাদ দিয়া সংস্কারের নামে একটা কিংস পার্টি বানানোর জন্য সব আয়োজন বাদ দিয়া
আপনারা নির্বাচন। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই সবার মন্তব্যগুলো এখানে প্রকাশ করতেছে এবং এরই মধ্যে কিছু মন্তব্য রয়েছে যে বাংলাদেশ মানে সেনাবাহিনী, যেই সেনাবাহিনীরা কিনা আমাদের দেশটাকে স্বাধীন করতে এত কষ্ট করেছে, তাদের প্রাণ বাজি রেখে এক প্রকার তারা কিন্তু শিক্ষার্থীদেরকে সহযোগিতা করেছে। এখন তাদেরকে এই শিক্ষার্থীদের সাথে কী করা হচ্ছে, এই কথাগুলো কিন্তু তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সাধারণ মানুষের বিভ্রান্তির মুখে ফেলে এবং এই কথাগুলো শুনে আমরা বিভ্রান্তির মুখে পড়ি। মানে এই সব কথায় আপনারা দর্শক কান দিবেন না। আর হ্যাঁ, আমি আবারও বলতেছি, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের আস্থার প্রতীক, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের রক্ষার প্রতীক। বাংলাদেশটাকে বারবার তারা রক্ষা করে, এখনও কিন্তু বাংলাদেশের অবস্থা তারাই ধরে রেখেছে, এখনও তারা শান্তি রেখেছে আমাদের বাংলাদেশটাকে। 2024-এর যে স্বাধীন হয়েছিল আমাদের বাংলাদেশটা, তারা যদি না থাকতো তাহলে কিন্তু মানে এক প্রকার স্বাধীন না হওয়ার সম্ভাবনা ছিল। তারা কিন্তু অনেক কিছু করেছে আমাদের দেশের জন্য, এখনও করে আসছে। দর্শক শ্রোতা, এরই মধ্যে কিছু বক্তব্য রয়েছে যারা কিনা তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যায় এবং তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের সত্য নিউজগুলা সবার সামনে প্রকাশ করে। এইসব অনেক নিউজ আপনাদেরকে এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী, এটি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে। ধন্যবাদ।